নমস্কার, আমি সুনিপা ব্যানার্জি, জলপাইগুড়ি সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। ছেলেমেয়েরা তোমাদের সঙ্গে আমাদের বহুদিন যোগাযোগ নেই। কোভিড-19-এর জন্য আজকে তোমরা সবাই জানো সারা বিশ্ব এক ভয়ঙ্কর বিপর্যয়ের মুখোমুখি, এবং তোমাদের রেগুলারের যে ক্লাস সেটাও বহুদিন হলো বন্ধ। তোমাদের দিকে তাকিয়েই জলপাইগুড়ি সমগ্র শিক্ষা মিশন যে ই-লার্নিং ক্লাসের আয়োজন করেছে, আমি তাদের ধন্যবাদ জানাই। আজকে তোমাদের পাঠের বিষয় ফিজিক্স ক্লাস 12। আজকে উপস্থিত আছেন তোমাদের পাঠদান করবার জন্য দুজন বিশিষ্ট শিক্ষক, জলপাইগুড়ি জেলা স্কুলের সহশিক্ষক শ্রী রঞ্জন কুমার দাস মহাশয় এবং পরিণয়দেব ইনস্টিটিউশনের শিক্ষক শ্রী বিমান বোস মহাশয়। আজকে ক্লাস 12-এর ফিজিক্সের পাঠদানের বিষয় ইলেকট্রোস্ট্যাটিক। বিমান বোস মহাশয়কে আমি অনুরোধ করছি আপনার পাঠটা শুরু করবার জন্য। আজকে আমরা তাহলে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পদার্থবিদ্যার ক্লাস 12-এর ইলেকট্রিক ফিল্ড, যেটাকে আমরা তড়িৎ ক্ষেত্র বলছি। সেই তড়িৎ ক্ষেত্রের আন্ডারে প্রথমে আমি তোমাদেরকে যেটা আলোচনা করব সেটা হলো কুলম্বের সূত্র। তোমরা মোটামুটি এই সূত্রটা সম্পর্কে তোমাদের একটা আইডিয়া আছে, তবুও আমি এটাকে বলে দিই। আমরা ধরো এখানে আমি প্রথমে কোনো একটা মাধ্যমের কথা উল্লেখ করছি না, আমি যে কোনো একটা মাধ্যমের ক্ষেত্রে বলছি। আমরা এ এবং বি দুটো বিন্দু নিয়েছি। এ বিন্দুতে আমি একটা পয়েন্ট চার্জ রেখেছি Q1 এবং বি বিন্দুতে একটা পয়েন্ট চার্জ রেখেছি Q2। এরা পরস্পর থেকে আর দূরত্বে রয়েছে। এবার এই Q1 আধানটা Q2 আধানকে আকর্ষণ বা বিকর্ষণ করবে, বা Q2 আধানটা Q1-কে আকর্ষণ বা বিকর্ষণ করবে। এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, যেটাকে আমরা জাস্ট খালি বল বলছি, সেই বলটাকে আমি F দিয়ে ডিনোট করেছি। তাহলে কুলম্ব কি করেছে? কুলম্ব বলেছিল তার সূত্রতে যে এই যে আকর্ষণ বলটা বা বিকর্ষণ বলটা, এটা আধানদ্বয়ের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং তাদের মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবার আমরা যদি এই দুটোকে যৌগিক ভেদের সূত্র দিয়ে লিখি তাহলে কি দাঁড়ায়? তাহলে দাঁড়ায় হচ্ছে F প্রপোর্শনাল টু Q1 Q2 বাই R স্কয়ার। ভেদটাকে ওঠাতে গেলে, এখানে একটা ইকুয়াল টু নিয়ে আসতে গেলে, অর্থাৎ ইকুয়েশন আনতে গেলে আমরা এখানে একটা ধ্রুবক আনতে হয়। আমি এখানে একটা ধ্রুবক নিয়ে এসেছি, সেই ধ্রুবকটাকে লিখেছি C, যেটাকে আমি বলেছি যে কুলম্ব কনস্ট্যান্ট। অর্থাৎ এই যে ধ্রুবকটা, সেই ধ্রুবকটাকে কুলম্ব কনস্ট্যান্ট বলা হচ্ছে। এখন আমরা যখন এই কুলম্বের সূত্র আলোচনা করব, তখন এটাকে আমরা কখনো শূন্য মাধ্যমেও করতে পারি, কখনো বা জল বা অন্য কোনো একটা মাধ্যমের ক্ষেত্রেও করতে পারি। দেখা গেছে যে মাধ্যম যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এই কুলম্বের যে কনস্ট্যান্টটা আছে সেটা পরিবর্তনশীল হয়ে যায়। দেখা গেছে, পরীক্ষা করে দেখা গেছে যে শূন্য বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে এই কুলম্ব কনস্ট্যান্টের যে মানটা সেটা ধরা হয় 1/4πε0, এবং যে কোনো মাধ্যম বায়ু ব্যতীত সে মাধ্যমের ক্ষেত্রে ধরা হয় C = 1/4πε। এখন তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে হঠাৎ করে এখানে এই এপসাইলন বা ε0 এই দুটো কোথা থেকে আসলো? আসলে এই দুটোকে বলা হয়, এপসাইলন যেটা আছে সেটাকে বলা হয় মাধ্যমের তড়িৎভেদ্যতা, এবং ε0 যেটা রয়েছে সেটাকে বলা হয় শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। অর্থাৎ তড়িৎভেদ্যতার সাহায্যে কিন্তু আমরা এই কুলম্ব কনস্ট্যান্টের মানটাকে নির্ধারণ করেছি। এবার আমরা যদি এই কনস্ট্যান্ট দুটোকে ধরে নিয়ে তাহলে আমরা কুলম্বের সূত্রটাকে যে কোনো মাধ্যমের ক্ষেত্রে কিভাবে লিখতে পারি? আমি লিখেছি এখানে দেখো F মিডিয়াম, অর্থাৎ কোনো মাধ্যমের ক্ষেত্রে সেখানে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে 1/4πε Q1 Q2 বাই R স্কয়ার। এটাকে 1 নম্বর সমীকরণ দিয়েছি। এবং ভ্যাকুয়ামের ক্ষেত্রে অর্থাৎ শূন্য মাধ্যমের ক্ষেত্রে F ভ্যাকুয়াম লিখেছি = 1/4πε0 Q1 Q2 বাই R স্কয়ার। তাহলে এটাকে যদি 2 নম্বর সমীকরণ ধরি আর এটাকে যদি 1 নম্বর সমীকরণ ধরি, এই দুইকে যদি 1 দিয়ে ভাগ করে দিই তাহলে দেখো F ভ্যাকুয়াম ডিভাইডেড বাই F মিডিয়াম আসছে। তোমরা ভাগ করলে এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছ এপসাইলন বা ε0 একটা রাশি চলে এসেছে,
যেটাকে আমরা ধরে নিলাম এপসাইলন আর, বা এটাকে একটা ক্যাপিটাল কে দিয়ে লিখছি। এই এপসাইলন আরটাকে রিলেটিভ পারমিটিভিটি বা আপেক্ষিক তড়িৎভেদ্যতা বা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুব বলা হয়। তোমাদের বইগুলোতে কোনো কোনো জায়গায় এপসাইলন আরও থাকে, কোনো কোনো জায়গায় কেউ থাকে। আমরা এবার আধানের যে একক, সেই এককটার কথা একটু বলি। বেসিক্যালি আমরা সিজিএস এবং এসআই এই দুটো পদ্ধতি ব্যবহার করি। তো দেখা গেছে যে আধানের সিজিএস পদ্ধতিতে একক হয় ইএসইউ বা এটাকে সংক্ষেপে স্ট্যাট কুলম্ব বলা হয়, এবং এসআই পদ্ধতিতে এর একক হয় হচ্ছে কুলম্ব। তাহলে আমরা যে কুলম্বের সূত্রটাকে দেখলাম, সেখানে দেখলাম F ইকুয়াল টু কুলম্ব কনস্ট্যান্ট Q1 Q2 ডিভাইডেড বাই R স্কয়ার। মাস্টারমশাই, তাহলে আমি একটু প্রশ্ন করি যে আমরা এখানে যে কুলম্বের সূত্র পেলাম, ছেলেমেয়েরা বোধহয় ক্লাস 11-এ মহাকর্ষের সূত্র তো এই ধরনের একটা সম্পর্ক পেয়েছিল। তো কুলম্বের সূত্রের সঙ্গে কি মহাকর্ষের সূত্রে কোনো মিল বা অমিল আছে? একটু মনে হয় ছেলে মেয়েদের বুঝিয়ে দিলে হ্যাঁ, বিষয়টা ভালো হয়। খুবই ভালো প্রশ্ন। আসলে আমরা যখন ওখানে আলোচনা করেছিলাম, ওই ফর্মুলাটা ছিল এরকম যে F ইকুয়াল টু জি m1 m2 ডিভাইডেড বাই R স্কয়ার। ওখানে দুটো ভর ছিল আর তাদের মধ্যবর্তী একটা দূরত্ব ছিল। এখানে দুটো আধান এবং তাদের মধ্যবর্তী একটা দূরত্ব আছে, এবং এখানেও একটা বলের কথা বলা আছে। কিন্তু ওই মহাকর্ষ বলের সঙ্গে এই যে স্থিরতারিতিক বল, এটা কিছু সাদৃশ্যও রয়েছে এবং বৈসাদৃশ্যও রয়েছে। দেখা যায় যে দুটো বলই সাধারণত সেন্ট্রাল ফোর্সকে মেনে চলে, অর্থাৎ কেন্দ্রাভিমুখী। এবং যদি পার্থক্য যদি বলা হয়, তাহলে মহাকর্ষ বলের যে মানটা, সেই মানটা তুলনামূলক খুবই ক্ষুদ্র, কিন্তু স্থিরতারিতিক যে বলটা আছে সেই বলের মানটা তুলনামূলকভাবে অনেক বেশি। এটাই বেসিক্যালি এদের দুটোর মধ্যে পার্থক্য। এবার আমি এই যে আমরা যে ইউনিট অফ চার্জটা আলোচনা করলাম, তার থেকে এই বেসিক জিনিসটা, অর্থাৎ সিজিএস এবং এসআই পদ্ধতিতে যে কুলম্বের যে সমীকরণটা, সেটা কি হবে সেটা একটু আলোচনা করি। তো এটাকে আলোচনা করতে গেলে প্রথমে আমরা যে এই কুলম্ব কনস্ট্যান্টটাকে ধরেছিলাম, সেই কুলম্ব কনস্ট্যান্টটার মান ছিল হচ্ছে C ইকুয়াল টু 1/4πε0। আমি প্রথমে একটা কথা বলে নিই, আমি এখানে বাই মাধ্যম ধরে ক্যালকুলেশনটা করেছি। এই 1/4πε0 মানটা তোমরা একটু মুখস্থ রাখবে। আবার আমি বলেও দিচ্ছি কিভাবে বার করতে হয়। এই মানটা বের হয় 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম্ব টু দি পাওয়ার -2। এটা এসআই পদ্ধতিতে। এবং এই যে সি এর মানটা, সেই সি এর মানটা বের হয় 1/4πε0 = 1, অর্থাৎ এটা সিজিএস পদ্ধতিতে, যার এককটি হলো ডাইন সিএম স্কোয়ার স্ট্যাট কুলম্ব টু দি পাওয়ার স্ট্যাট কুলম্ব স্কোয়ার। তাহলে এই যে আমরা যে এখন এই C ইকুয়াল টু 1/4πε0 = 1, আর এখানে C ইকুয়াল টু 1/4πε0 = 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম্ব টু দি পাওয়ার -2 যে ধরেছি, এটাকে যদি আমরা এই সমীকরণের মধ্যে বসিয়ে দিই, তাহলে আমরা সিজিএস এবং এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রের গাণিতিক রূপটা পেয়ে যাচ্ছি। কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যে সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্রের গাণিতিক রূপটা দাঁড়াবে F ইকুয়াল টু Q1 Q2 ডিভাইডেড বাই R স্কয়ার। দ্যাট ইজ, তোমরা ভালো করে দেখো, এখানে সিজিএস পদ্ধতিতে সি এর মানটা 1 ছিল, তাই আমি এখানে জাস্ট এটাকে Q1 Q2 বাই R স্কয়ার লিখেছি। এবং এখানে যে ফোর্সটা পাওয়া যাবে, সেই ফোর্সের মানটা ডাইন এককে আসবে। আর F ইকুয়াল টু যে পরের যে পোর্শনটা রয়েছে, অর্থাৎ এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রের গাণিতিক রূপটা, সেখানে দেখো সি এর মানটা আমরা বের করেছিলাম 9 × 10⁹। তাহলে এই 9 × 10⁹টা এখানে বসিয়ে দিয়েছি। তাহলে ইকুয়েশনটা আসছে হচ্ছে F ইকুয়াল টু 9 × 10⁹ Q1 Q2 বাই R স্কয়ার। এটা একক হবে হচ্ছে নিউটন। তাহলে যদি তোমাদের পরীক্ষায় বলে যে সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ, দ্যাট ইজ F ইকুয়াল টু Q1 Q2 বাই R স্কয়ার ডাইন। আর যদি এসআই পদ্ধতিতে বলে, তাহলে F ইকুয়াল টু 9 × 10⁹ Q1 Q2 বাই R স্কয়ার নিউটন। এই ফর্মুলা দুটো তোমরা একটু মনেও রাখবে। যে কোনো নিউমেরিক্যাল প্রবলেম করতে গেলে সরাসরি তোমরা এই ফর্মুলাগুলো দিয়ে তার মধ্যে যেটা পুট করে এখান থেকে ফোর্সের মানটাকে বের করতে পারো। এখন দেখো, তোমরা হয়তো ভাবতে পারো যে এই যে ε0 যেটা ছিল, তাহলে ε0 মানটা আমি কিভাবে বার করবো? এই সমীকরণের মধ্যে থেকে সরাসরি বার করে নেওয়া যাবে। দেখো, এই সমীকরণ থেকে যদি আমরা ε0টাকে ফ্রি করি, তাহলে দেখা যাচ্ছে 1/4π 9 × 10⁹। এটাকে ক্যালকুলেশন করে মানটা আসে 8.85 × 10⁻²। জাস্ট এখানে যে ইউনিটটা দেওয়া আছে, তার ইউনিটের উল্টো ইউনিটটা এখানে লিখে দিলে পরেই এই ε0 ইউনিটটা চলে আসবে। অনুরূপে সিজিএস পদ্ধতিতে যখন ε0টা আসবে, তাহলে কত আসবে? সেটা মান আসবে 1/4π। এককটা, এই এককটা যেটা আছে, এই এককটাকে জাস্ট উল্টো করে লিখে দিলে পরেই ε0 এককটা সিজিএস পদ্ধতিতে বেড়ে যাবে। এবার দেখো, তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয়, তার জন্য আমি এই যে নিউটন মিটার স্কয়ার কুলম্ব টু দি পাওয়ার -2 এই যে ইউনিটটা, সেটাকে আমি এখানে একটা ছোট্টভাবে বের করে দেখিয়েছি। কিভাবে? আমরা ফর্মুলাটা জানি F ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 বাই R স্কয়ার। তাহলে এখান থেকে দেখো 1/4πε0টাকে যদি ফের ফ্রি করে নিই, তাহলে এটা আসে FR স্কয়ার Q1 Q2। এখন যদি এসআই পদ্ধতিতে F এর জায়গায় বসাবো কত? নিউটন,
আর স্কোয়ার মানে মিটার স্কোয়ার, নিচে দেখো দুটো কুলম নিলে কুলম স্কোয়ার হয়ে গেল। এটাকে উঠিয়ে নিলে পরে উপরে হয়ে যাচ্ছে নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2। সরাসরি সিজিএস পদ্ধতির এককটা লিখে দিয়েছি ডাইন সিএম স্কোয়ার স্ট্যাট কুলম, এটা সিজিএস পদ্ধতিতে একক। এবার দেখো এই যে আমরা যে এখানে ক্যালকুলেশনটা করলাম, তো আমরা এই যে যখন ইউনিটটা আলোচনা করেছি তখন আমরা সিজিএস পদ্ধতির একক বলেছি হচ্ছে ইএসইউ এবং এসআই পদ্ধতির একক বলেছি আমরা কুলম। এই কুলম এবং এই যে ইএসইউ এর মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক আছে। তোমরা বই খুললেই দেখবে এটা পাওয়া যায় 1 কুলম = 3 × 10⁹ স্ট্যাট কুলম। আমি একটু সহজে তোমাদের বোঝাতে চেয়েছি যে এই 1 কুলম = 3 × 10⁹ স্ট্যাট কুলম কোথা থেকে আসে। দেখো আমরা যদি এই ইকুয়েশনটাকে ধরি তাহলে এই ইকুয়েশনটাতে দেখা যাচ্ছে যে F প্রপোর্শনাল টু Q1 Q2/R²। আমরা ম্যাথের একটা ছোট্ট প্রপার্টি নিয়েছি, যদি আমরা দেখি যে x প্রপোর্শনাল টু y হয় তাহলে অবভিয়াসলি x1/x2 = y1/y2 লেখা যায়। তাহলে এখানে যদি আমি এই Fটাকে SI পদ্ধতিতে লিখি তাহলে তার Q1 Q2/R² ইন SI পদ্ধতি ভাগ করে দেয় যদি CGS দিয়ে, তাহলে F CGS Q1 Q2/R² ইন CGS। এবার দেখো যখন এই কুলম 1 কুলম বা 1 স্ট্যাট কুলমের সংজ্ঞা নির্ধারণ করা হয় তখন দেখা গেছে যে ওই কুলমের সংজ্ঞা নির্ধারণ করতে গেলে এই এসআই পদ্ধতিতে এফ এর মানটা হতে হয় 9 × 10⁹ এবং সিজিএস পদ্ধতিতে মানটা হতে হয় 1 ডাই। তাহলে যদি এই এফ এর জায়গায় 9 × 10⁹ নিউটন এবং এই সিজিএস পদ্ধতিতে এই জায়গায় যদি 1 ডাই বসিয়ে দিই তাহলে এই Q1 Q2 এখানে দুটো 1C দ্যাট ইজ 1 কুলম স্কয়ার, নিচে আর স্কয়ার আছে 1 মিটার স্কয়ার এবং এখানে দেখো ঠিক একইভাবে সিজিএস পদ্ধতিতে যদি বসাই তাহলে দুটো Q1 Q2 এর জন্য সি যদি বসিয়ে দিই তাহলে 1 স্ট্যাট কুলম এন্ড 1 স্ট্যাট কুলম দ্যাট ইজ 1 স্ট্যাট কুলম স্কয়ার ডিভাইডেড বাই 1 সেন্টিমিটার স্কয়ার আসবে। আমি একটু সিম্পলিফাই করেছি, আমরা জানি 1 নিউটন সমান সমান কত 10⁵ ডাইন, তাহলে দেখো এই নিউটনের জায়গায় এখানে 10⁵ ডাইন লিখে দিয়েছি আর এই 1c আর 1 স্ট্যাট কুলম এই দুটোকে রেসিপ্রোকাল হিসেবে লিখে তার স্কয়ার করে দিয়েছি। আর এই দেখো নিচের থেকে 1 সেন্টিমিটারটা উপরে উঠে গেল আর 1 মিটার স্কয়ারটা নিচে নেমে গেল, তাহলে 1 সেন্টিমিটার বাই 1 মিটারের হোল স্কয়ার। এবার এখানে যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে এটা কত বের হচ্ছে 9 আর 5 এ 14 হচ্ছে, তাহলে 9 × 10⁻14 ডিভাইডেড বাই 1। ডাইন ডাইন এখান থেকে ক্যান্সেল হয়ে গেল, 1c ডিভাইডেড বাই 1 স্ট্যাট সি রয়ে গেল আর এই যে 1 মিটারটা আছে তার জায়গায় আমি 100 সেন্টিমিটার লিখে দিয়েছি। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত আসছে 1/10⁴ আর এখানে 1c বাই 1 স্ট্যাট সি তার হোল স্কয়ার আছে। 10⁴টাকে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে এটা আসবে 9 × 10⁻18 দ্যাট ইজ 1c বাই স্ট্যাট সি তার হোল স্কয়ার = 9 × 10⁻18। এটাকে যদি আমি উভয় দিকে বর্গ করি তাহলে পেয়ে যাব 1c বাই স্ট্যাট সি = 3 × 10⁹। তার মানে আমরা দেখলাম যে এসআই পদ্ধতিতে 1 কুলম = সিজিএস পদ্ধতিতে 3 × 10⁹ স্ট্যাট কুলমের সঙ্গে। আমরা এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, সেটা হলো এই যে আমরা কুলম্বের সূত্র আলোচনা করলাম সেই কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, ভেক্টর অফ কুলম্বস। আমরা 3 ডাইমেনশন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে এই দুটো আধান নিয়েছি এ আর বি বিন্দুতে, পয়েন্ট চার্জ নেওয়া আছে Q1 এবং Q2। ধরে নিই যে এই দুটো সমপরিমাণ আধান আছে, সমান মানের আধান, সমপ্রকৃতির আধান আছে, তাহলে এরা পরস্পরকে বিকর্ষণ করবে। এই বিন্দুতে যে Q1 আধানটা আছে এবং বি বিন্দুতে যে Q2 আধানটা রয়েছে তাদের পজিশন ভেক্টর দুটো R1 ভেক্টর এবং R2 ভেক্টর। তাহলে এ থেকে বি বিন্দু যে দূরত্বটা আছে সেটা R12 আছে, সেই ভেক্টরটাকে আমি ধরে নিলাম R12 ভেক্টর। এবং এখানে আরেকটা জিনিস আমি ধরে নিয়েছি, একটা n ক্যাপ লিখেছি, এটা হলো এই R12 যে ভেক্টরটা আছে তার একক ভেক্টর। এখানে কি হবে, এখানে Q1 আধানটা Q2 আধানের উপরে বল প্রয়োগ করবে এবং আবার Q2 আধানটা Q1 এর উপরে বল প্রয়োগ করবে। এখানে যে বলের রাশিমালাটা নির্ণয় করব সেটা আমি একটা প্রথমে বার করব, অনুরূপে পরের রাশিমালাটা ডাইরেক্টলি লিখে দিব। তাহলে এখানে দেখা যাচ্ছে একটা ত্রিভুজ তৈরি হয়েছে এবং ত্রিভুজে আমরা জানি যে ত্রিভুজে যদি যে দুটো সমজাতীয় ভেক্টর যদি কোনো একটা ত্রিভুজের তাদের বাহু দ্বারা প্রকাশ করা যায় এবং তারা যদি দুটো সমদিকে নির্দেশিত হয় তাহলে বিপরীত ক্রমে যে ভেক্টরটা থাকে সেটা তাদের লব্ধিকে প্রকাশ করে, সেটা আমি এখানে ব্যবহার করেছি। এই যে ত্রিভুজ সূত্র থেকে দেখা যাচ্ছে যে R2 যেটা আছে সেটা যেদিকে ক্রিয়া করছে R1 আর R2টা কিন্তু তার অপোজিট দিকে ক্রিয়া করছে, তার মানে R2টা হবে লব্ধি, সেই জন্য লিখেছি R2 = R1 ভেক্টর প্লাস R12 ভেক্টর। এখান থেকে R12 ভেক্টরটাকে ফ্রি করে নিয়েছি, R2 - R1 দুই সাইডে মডিউলাস নিয়েছি, নেওয়ার পরে চলে এসেছে R12 = R2 - R1 ভেক্টর। এবার এই যে এখানে ইউনিট ভেক্টরটা নিয়েছি সেটা কার নিয়েছিলাম হচ্ছে আমি R12।
তাহলে ইউনিট ভেক্টর আমরা কিভাবে বার করি? কোনো একটা ভেক্টর রাশিকে যদি তার পরম মান দিয়ে ভাগ করি তাহলে তার ইউনিট ভেক্টরটা বেরিয়ে আসে। তাহলে এই n cap ইকুয়াল টু r12 ভেক্টর ডিভাইডেড বাই r12 তার মডুলাস নিয়েছি, দ্যাট ইজ ইকুয়াল টু r12 ভেক্টর ডিভাইডেড বাই r12। এটাকে যদি কোনাকুনি গুণ করি তাহলে সরাসরি লেখা যায় r12 ভেক্টর ইকুয়াল টু r12 n cap। আমি ইকুয়েশনের মধ্যে এগুলো ব্যবহার করবো জন্য আগে বের করে রেখেছি। আর আরেকটা জিনিস, আমি যদি এখান থেকে এই ভেক্টরটাকে দেখি r1 r2 r12 যেটা ভেক্টরটা আছে সেটার অভিমুখটা আছে a থেকে b এর দিকে, ঠিক বিপরীতভাবে যদি r21 ভেক্টরটা লিখি তাহলে এটার যেদিকে অভিমুখ তার বিপরীত দিকে অভিমুখ, সেজন্য আরেকটা ইকুয়েশন লিখে রেখেছি r21 ইকুয়াল টু মাইনাস r12, কারণ এই ইকুয়েশনটা আমার কাজে লাগবে। এবার আমি যদি এই কুলম্বের সূত্রটাকে অ্যাপ্লাই করি এখানে, তাহলে দেখো এখানে এই q1 আধানটা q2 আধানের উপরে বল প্রয়োগ করব, তাহলে সেই বলটাকে আমি লিখেছি F21, তার মাথায় একটা ভেক্টর চিহ্ন দিয়েছি। বেশিরভাগ ক্ষেত্রে এটা নিয়ে একটু অসুবিধা কি হয় যে আমরা F21 লিখবো না F12 লিখবো, লেখার একটা সহজ পদ্ধতি আছে। কার ওপর বলটা প্রয়োগ করছে সেটাকে আগে এখানে দেখো 2 এর উপরে বল প্রয়োগ করছে, কার দ্বারা? 1 এর দ্বারা, অর্থাৎ Q2 এর উপরে Q1 দ্বারা, সেই জন্য লিখেছি F21 অর্থাৎ 2 এর উপরে 1 দ্বারা। এবার সরাসরি সূত্রটা লিখেছি 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই এদের মধ্যবর্তী দূরত্ব r12 তার হোল স্কয়ার। এখানে যেহেতু একটা ভেক্টর দিয়েছি তাই সঙ্গে একটা ইউনিট ভেক্টর এখানে এনেছি। এবার এই ইউনিট ভেক্টরের মান দেখো বার করা আছে, অর্থাৎ এই যে r12 ডিভাইডেড বাই r12, এটা মানটা এখানে বসিয়ে যদি দেওয়া যায় তাহলে ইকুয়েশনটা আসে F21 ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 বাই r12 স্কয়ার, এই n ক্যাপের জায়গায় r12 ভেক্টর ডিভাইডেড বাই r12, এটাকে গুণ করলে সরাসরি নিচে হয়ে যাচ্ছে r12 কিউব আর এখানে r12 ভেক্টর চলে আসছে। তাহলে আমরা এই Q2 আধানের উপরে Q1 আধান যে বলটা দিচ্ছে সেই বলটার মান পাচ্ছি হচ্ছে F21 ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই r12 কিউব r12 ভেক্টর। এবার দেখো যদি ঘুরিয়ে বলি যে Q1 আধানের উপরে Q2 আধান যে বলটা দেবে সেই বলটা কত হবে, সরাসরি দেখো খুব সহজ, এখানে 1 গুলো 2, 2 গুলোকে যদি 1 এ কনভার্ট করে দাও তাহলে তুমি পরের ইকুয়েশনটা পেয়ে যাবে। অর্থাৎ আমি এখানে একবারে সরাসরি লিখেছি F12 ইকুয়াল টু 1/4πε0 Q2 Q1 ডিভাইডেড বাই r21 এর হোল কিউব সঙ্গে r21 ভেক্টর। সরাসরি দেখো 2 গুলোকে সব একে রূপান্তরিত করে দেওয়া আছে। এবার আমি কি করেছি, আমি এই দুটো বলের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক আছে, সেই সম্পর্কটা দেখার জন্য কি করলাম, এই যে এখানে r21 যে ভেক্টরটা আছে সেটাকে দেখো আগেই বের করে রেখেছি r12 ভেক্টর তার অপোজিটের সঙ্গে সমান, অর্থাৎ মাইনাস r12 এর সঙ্গে সমান, সেটা সরাসরি এখানে লিখে দিলাম r21 এর জায়গায়। তাহলে এই মাইনাস সাইনটা বাইরে বার করলাম, তাহলে ইকুয়েশনটা আসলে 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই r21 এর হোল কিউব আর r12 ভেক্টর। এবার তোমরা যদি 1 নম্বর এবং 2 নম্বর এই দুটো সমীকরণকে ভালো করে তাকাও দেখবে এই দুটো সমীকরণ কিন্তু আইডেন্টিক্যাল, অর্থাৎ নিচে দেখো এখানে r21 আছে আর এখানে r12 আছে, এটা তো পরম মান, অর্থাৎ এখান থেকে a থেকে b এর দূরত্ব আর b থেকে a এর দূরত্ব একই দূরত্ব। তাহলে এই 1 আর 2 সমীকরণটা যদি আমরা তুলনা করি তাহলে দেখব F21 ইকুয়াল টু মাইনাস F12, অর্থাৎ Q1 আধানের উপরে Q2 আধান কর্তৃক বল এবং Q2 আধানের উপরে Q1 আধান কর্তৃক বল পরস্পর সমান এবং তার বিপরীতমুখী। এই হলো ভেক্টর ফর্ম অফ কুলম্ব ল। এবার এর পরবর্তী যে জিনিসটা আছে সেটা রয়েছে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। তোমরা মোটামুটি জানো কোনো একটা আধানকে যদি কোনো একটা স্থানে রাখা হয় তাহলে সেই আধানের ক্ষেত্রটা যতদূর পর্যন্ত প্রভাব বিস্তার করে অর্থাৎ সেই ক্ষেত্রটাকেই তার তড়িৎ ক্ষেত্র বলা হয়, অর্থাৎ যতদূর পর্যন্ত এই আধানের প্রভাব থাকে। তা ম্যাথমেটিক্যালি দেখা যায় যে এই আধানের তড়িৎ যে ক্ষেত্রটা হয় সেই ক্ষেত্রটা অসীম দূর পর্যন্ত বিস্তৃত থাকে, কিন্তু বাস্তবে দেখা যায় একটা সার্টেন দূরত্ব যাওয়ার পরে সেই সীমাটা তার শেষ হয়ে যায়, অর্থাৎ খুব আকর্ষণ বলটা ক্ষীণ হয়ে যায়। তাহলে আমি এখানে একটা ডটেড লাইন দিয়ে এই যে আধানটা প্লাস কিউ আধান রেখেছি তার তড়িৎ ক্ষেত্রটাকে দেখিয়েছি এবং এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে পি যে কোনো একটা বিন্দু আমি নিয়েছি। আমাকে এখন কি বার করতে হবে, এই যে তড়িৎ ক্ষেত্রটা তার প্রাবল্য বা ইন্টেন্সিটিটা কত। সেক্ষেত্রে আমি কি করব, এই পি বিন্দুতে একটা একক ধনাত্মক আধান রাখবো এবং ওই আধানটা যে পরিমাণ বল অনুভব অর্থাৎ ফোর্স অনুভব করবে সেইটাই হবে ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। সেই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটাকে কি দিয়ে লেখা হয়, ক্যাপিটাল ইন দিয়ে লেখা হয়। এটা একবারে কুলম্বের সূত্রের অ্যাপ্লিকেশনটা করেছি, দেখো 1/4πε0 কিউ আর 1 কিউ ইন্টু 1 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটাকে সিম্পলিফাই করলে আসে ই ইকুয়াল টু q/4πε0 আর স্কোয়ার। এবার যদি আমি ওই পি বিন্দুতে যদি ওই একক ধনাত্মক আধান না রেখে যদি কোনো একটা আধান অন্য আধান রাখতাম, যেটাকে আমি বড় হাতের কিউ দিয়ে দেখিয়েছি, সেটা রাখলে পরে তাদের মধ্যে ফোর্সটা কত হতো, ফোর্সটা হতো F ইকুয়াল টু 1/4πε0 কিউ ইন্টু বড় হাতের কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটাকে সিম্পলিফাই করলে দেখো কি দাঁড়ায়, F ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই 4πε0 আর স্কোয়ার ইন্টু বড় হাতের কিউ।
এই পার্টটা দেখা যাচ্ছে যেটা, সেই পার্টটা দেখা যাচ্ছে এখানে ক্যাপিটাল ই বা প্রাবল্যের সঙ্গে সমান হয়েছে। ফলে আমি এই মানটা এখানে বসিয়ে দিলাম, তাহলে ইকুয়েশনটা দাঁড়ালো F ইকুয়াল টু ই ইন্টু কিউ বা ই ইকুয়াল টু এফ বাই কিউ। এটাই হলো প্রাবল্য এবং ফোর্সের মধ্যে পারস্পরিক সম্পর্ক। এবার দেখো, আমরা যদি এই প্রাবল্যের এককটা নির্ধারণ করতে চাই তাহলে খুব সহজেই এখান থেকে নির্ধারণ করতে পারবো। দেখো এসআই পদ্ধতিতে আমি কি লিখেছি, একদম সহজ। উপরে এফ ফোর্স রয়েছে যাকে নিউটন বলা হয়, নিচে কিউ রয়েছে সেটা কুলম, অর্থাৎ এটার এসআই পদ্ধতিতে একক হলো নিউটন পার কুলম। এবং সিজিএস পদ্ধতিতে দেখো উপরে লেখা আছে ডাইন ডিভাইডেড বাই নিচে ইএসইউ, বা তোমরা স্ট্যাট কুলম লিখতে পারো, তার মানে ডাইন পার ইএসইউ বা ডাইন পার স্ট্যাট কুলম এটার ইউনিট হয়। আর বিমানবাবু একটা প্রশ্ন ছিল, ও আমরা সচরাচর বইয়ে আমরা তড়িৎ প্রবলের মধ্যে আরো একটা একক দেখতে পাই, সেটা একটু যদি বলে দিতেন। হ্যাঁ, আসলে উনি ঠিকই বলেছেন কোশ্চেনটা, যে আমরা যখন এই এসআই পদ্ধতিতে ইউনিটটা নির্ধারণ করি, এখনকার বিশেষ করে এমসিকিউগুলোর মধ্যে ওই এককটা খুব ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ভোল্ট পার মিটার। কীভাবে দেখো করতে হয় আমি একটু দেখিয়ে দিই। আমি এখানে উপরে 1 নিউটন ডিভাইডেড বাই 1 কুলম লিখলাম, একটা 1 নিউটন ইন্টু এখানে একটা 1 মিটার দিয়ে গুণ করে দিলাম, ডিভাইডেড বাই তাহলে 1 কুলম ইন্টু 1 মিটার। এই যে দেখো নিউটন ইন্টু মিটারটা লিখলাম, এটা হলো 1 জুল ডিভাইডেড বাই হচ্ছে 1 কুলম ইন্টু 1 মিটার। এবার এই যে জুল পার কুলম যে রাশিমালাটা আছে এটাকেই আমরা ভোল্ট বলি, তাহলে উপরে লিখলাম ভোল্ট ডিভাইডেড বাই মিটার, দ্যাট ইজ ভোল্ট মিটার টু দি পাওয়ার মাইনাস 1। এটাই হয়ে গেল এই এসআই পদ্ধতিতে নিউটন বা কুলম্বের একটা অল্টারনেটিভ একক। বিমানবাবু শেষ করলেন বিমানবাবুর পড়ানোটা, এবার আমি রঞ্জনবাবুকে অনুরোধ করছি আপনার অংশটুকু পড়ানোর জন্য। ধন্যবাদ সুনীলবাবু। আমি পরবর্তী অংশটুকু শুরু করছি। প্রথমে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু, ইংরেজিতে আমরা যাকে বলি ইলেকট্রিক ডাইপোল। প্রথমে আমরা জানবো যে তড়িৎ দ্বিমেরু বলতে আমরা কি বুঝি। তড়িৎ দ্বিমেরু হলো সমান আর বিপরীত দুটা বিন্দু আধান অতি অল্প দূরত্বে অবস্থিত হয়ে যে সংস্থা গঠন করে তাকে আমরা বলি তড়িৎ দ্বিমেরু। এখন অল্প দূরত্ব বলতে কত, যেমন ছবিতে দেখো প্লাস কিউ আর মাইনাস কিউ দুটো বিপরীত আধান এখানে 12 দূরত্বে আছে, এবং এই 12টা হতে হবে টেন্স টু 0, অর্থাৎ শূন্যর অত্যন্ত কাছাকাছি কিন্তু শূন্য নয়। এই সংস্থাটাকে আমরা বলছি তড়িৎ দ্বিমেরু। এইবার তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে প্রথমে আমরা রাশি নির্ণয় করব, তার নাম হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। কিভাবে নির্ণয় করতে হয়, তড়িৎ দ্বিমেরুর যে কোনো আধানের মানকে শুধু প্রকৃতি নয় আধানের মানকে আধান দুটির মধ্যবর্তী দূরত্ব দিয়ে গুণ করলে আমরা পাই হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এই তড়িৎ দ্বিমেরু ভ্রামককে ডিনোট করা হয় পি দিয়ে। যেমন এখানে ছবিতে দেখো একটা মাইনাস কিউ একটা প্লাস কিউ, কিন্তু এখানে আধানের মানটা ব্যবহার করা হয়েছে। তড়িৎ দ্বিমেরুর যে কোনো আধানের মান হচ্ছে কিউ আর আধান দুটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2। তাহলে এখান থেকে দেখা যাবে যে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের এসআই একক কি, আধানের একক হচ্ছে কুলম বা দূরত্বের একক মিটার। তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের এসআই একক হবে কুলম মিটার, আর সিজিএস একক হবে আধানের সিজিএস একক হচ্ছে ইএসইউ আর দূরত্বের সিজিএস একক সেন্টিমিটার। সুতরাং তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সিজিএস একক হচ্ছে ইএসইউ সেন্টিমিটার। এইবার আমরা আজ পর্যন্ত যত ভ্রামক করেছি সবারই দেখেছি ভেক্টর রাশি, বলের ভ্রামক বলো বা ভরবেগের ভ্রামক বলো, ঠিক তড়িৎ দ্বিমেরু ভ্রামক পিও হচ্ছে একটা কি রাশি, ভেক্টর রাশি। কিন্তু এটার দিকটা আমাদের একটু মুখস্থ রাখতে হবে। এটা ক্রিয়া করে তড়িৎ দ্বিমেরু ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধান থেকে। এবার আমরা দেখব সমবল তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর উপর কত পরিমাণ টর্ক কাজ করে। প্রথমে বলে রাখা দরকার সমবল তড়িৎ ক্ষেত্র হচ্ছে কোনটা, যে তড়িৎ ক্ষেত্রে প্রতিটা বিন্দুতে প্রাবল্যের মান আর দিক হচ্ছে একই, তাকে আমরা বলবো সমবল তড়িৎ ক্ষেত্র, যদিও বাস্তবের কোনো অস্তিত্ব নেই। তো এখানে দেখো এটা ধরে নিচ্ছি এই অঞ্চলে একটা সমবল তড়িৎ ক্ষেত্র আছে যা প্রতিটা বিন্দুতে প্রাবল্য ই এবং এইদিকে কি আছে। এবার এই সমবল তড়িৎ ক্ষেত্রটা তড়িৎ দ্বিমেরু নিয়েছি, এ তে প্লাস কিউ আধান আর বি তে মাইনাস কিউ আধান আছে, আর এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব আমরা ধরে নিয়েছি কত, 2a। তাহলে এখন প্রথমেই দেখি তড়িৎ দ্বিমেরু ভ্রামক কত হবে। এই তড়িৎ দ্বিমেরুটা পি ইকুয়াল টু আধানের যে কোনো আধানের মান হচ্ছে কিউ আর আধান দুটার মধ্যবর্তী দূরত্ব এ বি হচ্ছে তোমার কত, 2l। এইবার আমরা জানি ধনাত্মক আধান বল অনুভব করে তড়িৎ প্রবলের দিকে আর ঋণাত্মক আধান বল অনুভব করে তড়িৎ প্রবলের বিপরীত। তাহলে এখানে প্লাস কিউ আধানের উপর কিউই পরিমাণ বল কাজ করবে প্রাবল্যের দিকে, আর মাইনাস কিউ আধানের উপর কিউই বল কাজ করবে প্রাবল্যের বিপরীত। যেহেতু এই কিউই আর এই কিউই সমান এবং বিপরীত, তাহলে তড়িৎ দ্বিমেরুর উপর লব্ধি বল যদি আমরা বলি কত, সেই লব্ধি বলটা কিন্তু কিউই মাইনাস কিউ করে কত হচ্ছে, 0। এইবার এই কিউই আর কিউই মিলে একটা দ্বন্দ্ব প্রতিষ্ঠা করছে, কারণ আমরা জানি দ্বন্দ্ব কাকে বলে, একজোড়া সমান সমান্তরাল আর বিপরীতমুখী বলকে আমরা কি বলি, দ্বন্দ্ব। তাহলে এখানে কিউই কিউই বল দুটা সমান, ক্রিয়া রেখা দেখা যাচ্ছে সমান্তরাল এবং দিকটা বিপরীতমুখী, এই জন্য কিউই কিউই দ্বন্দ্ব। তাহলে এখন আমরা দেখবো যে তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল এই যে কিউই কিউই দ্বন্দ্বটা, তার ভ্রামকটা কত। দ্বন্দ্বের ভ্রামককে আমরা ইংরেজিতে বলি কি, টর্ক, যেটাকে টাও দিয়ে কি করা হয়, ডিনোট করা হয়। এইবার তড়িৎ দ্বিমেরুর যে কোনো আধান, তড়িৎ দ্বিমেরু আমরা যদি দ্বন্দ্বের ভ্রামক কিভাবে নির্ণয় করতে হয়, দ্বন্দ্বের যে কোনো একটা বল ইন্টু
বল দুটি ক্রিয়া রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব। তাহলে এখানে যে কোনো একটি বল কত, এই বলটাও কিউই, এই বলটাও কিউই। তাহলে এখানে হচ্ছে যে কোনো একটি বল হচ্ছে কিউই, আর আধান দুটো বল দুটি ক্রিয়া রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব হচ্ছে এখানে এসি। এই এসিটা আমি এখানে সাইডে ক্যালকুলেশন করে দেখিয়েছি। এই যে ত্রিভুজ এবিসি, এখানে দেখা যাচ্ছে আমি যদি এসি বাই এবি করি, তাহলে থিটার সাপেক্ষে এসি লম্ব আর এবি হচ্ছে অতিভুজ। তাহলে এসি বাই এবি হচ্ছে সাইন থিটা। যেহেতু এবি কে আমরা 12 বসিয়েছি, তাহলে এসির ভ্যালু হচ্ছে কত, 12 sin থিটা। তাহলে এখন এই যে দ্বন্দ্বের ভ্রামক আমরা নির্ণয় করব কিউ ইনটু এসি, সেই এসি ভ্যালুটা সাবস্টিটিউট করলাম ওখান থেকে 12 sin থিটা। তাহলে এটাকে সাজিয়ে নিতে দাঁড়ায় কিউ ইনটু 12 ই sin থিটা। আর আমরা জানি কিউ ইনটু 12 হচ্ছে তড়িৎ দ্বিমেরুর ভ্রামক হচ্ছে পি। তাহলে তড়িৎ দ্বিমেরুর উপর সমবল তড়িৎ ক্ষেত্রে কি আসে, টর্কের যেটা সূত্র সেটা হচ্ছে টাউ ইকুয়াল টু পি sin থিটা। আর যেহেতু এখানে sin থিটা এসেছে, তাই এটাকে ভেক্টর রূপে ক্রস করলে আসবে টাউ ইকুয়াল টু পি ক্রস। এবার আমরা কিছু বিশেষ ক্ষেত্র বা স্পেশাল কেসেস দেখি, যে যখন থিটা 0 হয়, অর্থাৎ তড়িৎ দ্বিমেরুটা তড়িৎ প্রবলের সঙ্গে সমান্তরাল অবস্থানে থাকে, তখন থিটা 0 হয়, টর্কটাও 0 হয়, এবং তখন টর্কের ভ্যালুটা কি হয়, মিনিমাম। আর যখন এই তড়িৎ দ্বিমেরু প্রবলের সঙ্গে লম্বভাবে থাকবে, তখন থিটার ভ্যালু হবে 90 ডিগ্রি। তাহলে তখন টাও ইকুয়াল টু হচ্ছে পি sin 90, দ্যাট মিন্স পি, এবং এর মানটা কি হবে, সর্বোচ্চ হবে। এবং যখন তড়িৎ দ্বিমেরু প্রাবল্যের সমান্তরালে থাকে, যেহেতু টর্ক 0, এই জন্য একমাত্র ধরা হয় তড়িৎ দ্বিমেরু প্রাবল্যের সমান্তরাল দিকে সবসময় সাম্যাবস্থায়। এখন আমরা জানবো যে তড়িৎ দ্বিমেরুর জন্য বিভিন্ন অবস্থানে তড়িৎ প্রবল নির্ণয় বা বিভিন্ন বিন্দুতে তড়িৎ প্রবল নির্ণয়। তার আগে একবার বলে দিই, বিমানবাবু একবার বলেছেন যে আমরা জানি কিউ আধান থেকে আর দূরত্বে তড়িৎ প্রবল ই এর রাশিমালাটা কি এসআই পদ্ধতিতে 1/4πε0 q/r²। এবং তড়িৎ প্রবলের দিক নির্ণয় করতে হলে ওখানে একক ধনাত্মক আধান রাখতে হবে। সুতরাং ধনাত্মক আধানের জন্য এখানে প্রাবল্যটা হবে একক ধনাত্মক আধানকে বিকর্ষণ করা এই। এইবার তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর কোনো বিন্দুতে আমরা কি নির্ণয় করব, তড়িৎ প্রবল নির্ণয় করব। প্রথমে জানতে হবে অক্ষ কোনটা। তড়িৎ দ্বিমেরুর আধান দুটোর যে সংযোগকারী সরলরেখা, সংযোগকারী সরলরেখা মানে যত খুশি বাড়ানো যায়, এটাকে আমরা বলছি অক্ষ। এই অক্ষের উপর আমরা একটা বিন্দু নিয়েছি এ, এই এ বিন্দুতে তড়িৎ প্রবল নির্ণয় করব। এবং তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব আমরা ধরেছি হচ্ছে কত, r। আর আধান দুটোর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 12। এইবার তাহলে এখানে তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি এর মান কত হবে, যে কোনো আধানের মান হচ্ছে কিউ, আর আধান দুটোর মধ্যবর্তী দূরত্ব 12। তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামক হচ্ছে কিউ ইনটু 12। আর আমরা জানি ভ্রামকের দিক হচ্ছে কোন দিকে, ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে, এদিকে পি ভেক্টরটা কি করছে, ক্রিয়া করছে। এখন আমরা দেখবো এই প্লাস কিউ আধানের জন্য এই বিন্দুতে তড়িৎ প্রবল কত। এইটুকু আর, এতটুকু এল, তাহলে কিউ থেকে এর দূরত্ব হবে আর মাইনাস এল। তার মানে কিউ আধান থেকে আর মাইনাস এল দূরত্বে তড়িৎ প্রবল, এটাকে আমরা ডিনোট করেছি ইউ1 দিয়ে। সেটা হচ্ছে 1/4πε0 q/r - l এর হোল স্কয়ার। এবং এখানে একক ধনাত্মক আধানকে এই কিউ ধনাত্মক আধান বিকর্ষণ করায় ইউ1 এর দিক হবে এইদিকে। আর মাইনাস কিউ আধানের জন্য ওই একই এ বিন্দুতে তড়িৎ প্রবল, ওই একই এ বিন্দুতে তড়িৎ প্রবল হবে হচ্ছে কত, 1/4πε0 q/r + l এর হোল স্কয়ার। এইটুকু অবধি আর, আর এইটুকু হচ্ছে এল। তাহলে কিউ আধান থেকে r + l দূরত্বে তড়িৎ প্রবল 1/4πε0 q/r + l এর হোল স্কয়ার। এবং মাইনাস কিউ আধান এই একক ধনাত্মক আধানকে আকর্ষণ করবে, এই জন্য তড়িৎ প্রবল ইটু অভিমুখ হচ্ছে এই। এইবার দেখা যাচ্ছে এই রাশিমালা থেকে যে ইউ1 এর মানটা ইটুর থেকে কি বড়। আমরা যদি দুটো বিপরীত ভেক্টরের লব্ধি বড়টা -16টা, আর লব্ধির দিকটা কি করবে কোন দিকে, বড়টার দিকে। সুতরাং এখানে ইউ1 গ্রেটার ইটু হওয়ায় এই বিন্দুতে লব্ধি তড়িৎ প্রবল হবে q/4πε0, কমন গেল 1/r - l হোল স্কয়ার বাই -1/r + l হোল স্কয়ার। এইবার এটা একটু ক্যালকুলেশন তোমরা বাড়িতে করে নেবে, করে আসবে হচ্ছে 1/4πε0 2 ইনটু q ইনটু 2l ইনটু r r² - l² এর হোল স্কয়ার। তাহলে 1/4πε0 q ইনটু 2l কে আমরা লিখতে পারি কত, p। তাহলে 2pr বাই r² - l² এর হোল স্কয়ার। এবং এই যে লব্ধি তড়িৎ প্রবল, সেটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক ভেক্টরটা যেদিকে ক্রিয়া করে সেই অভিমুখে ক্রিয়া করে। এবার এখানে একটা বিশেষ ক্ষেত্র দেখি, যদি এই এ বিন্দুটা অক্ষের উপর খুব দূরে অবস্থিত হয়, সেক্ষেত্রে আর এর মানটা এল এর থেকে অনেক বড় হয়ে যায়। সুতরাং r² তো l² থেকে আরো বড় হবে। সুতরাং এই ক্ষেত্রে r² - l² কে আমরা প্রায় কি লিখতে পারি, r²। সুতরাং এটা আমরা যদি সাবস্টিটিউট করি এখানটায়, তাহলে এখানে কাটাকাটি যাবে, আর ফলে প্রাবল্য রাশিমালাটা হবে 1/4πε0 2p/r। এবারে আমরা করব তড়িৎ দ্বিমেরুর অক্ষের লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে কিভাবে তড়িৎ প্রবল নির্ণয় করবে। ছবিতে দেখো, এখানে আবার একটা তড়িৎ দ্বিমেরু -q + q আধান পরস্পর থেকে কত দূরত্বে আছে, 2l দূরত্বে। তাহলে আবার আমরা একইভাবে বলতে পারি এখানেও তড়িৎ দ্বিমেরু ভ্রামক p এর ভ্যালু কত হবে, q ইনটু কত, 2l। আর p ভেক্টরটা কাজ করছে যে ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে। এইবার এইটা যদি তড়িৎ দ্বিমেরুর অক্ষ হয়, তাহলে এইটা হচ্ছে অক্ষের লম্ব সমদ্বিখণ্ডক। এই লম্ব সমদ্বিখণ্ডকের উপর একটা বিন্দু নেওয়া হয়েছে a, যেটা তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে r দূরত্বে অবস্থিত।
এবার এটা আর এইটুকু এল, তাহলে অতিভুজ যেটা হচ্ছে রুট ওভার আর স্কয়ার প্লাস এল স্কয়ার। আবার এইটাও আর এইটুকু এল, তাহলে এটাও রুট ওভার আর স্কয়ার প্লাস এল স্কয়ার। এবার আমরা দেখবো প্লাস কিউ আধানের জন্য এ বিন্দুতে তড়িৎ প্রবাহ। এই যে প্লাস কিউ আধানের জন্য এ বিন্দু তড়িৎ প্রবাহ, এটা আমরা E1 ধরেছি। 1/4πε0 কিউ বাই এই ডিসটেন্সে স্কয়ার করলে রুটটা ক্যান্সেল হয়ে যাবে। একইভাবে মাইনাস কিউ আধানের জন্য আবার এ বিন্দুতে তড়িৎ প্রবাহ, ওই একই কিউ আধান থেকে সেম ডিসটেন্সে তড়িৎ প্রবাহ, তাহলে 1/4πε0 কিউ বাই আর স্কয়ার প্লাস এল স্কয়ার। এইবার এখানে রাশিমালা থেকে দেখা যাচ্ছে যে E1 আর E2 মানটা সমান। এইবার E1টা কোন দিকে কাজ করবে? এখানে একক ধনাত্মক আধান রাখলে কিউ ধনাত্মক আধান একক ধনাত্মক আধানকে বিকর্ষণ করার জন্য E1 প্রবল এই দিয়ে কাজ করছে, আর একক ধনাত্মক আধানকে এই মাইনাস কিউ আধানটা আকর্ষণ করে, তার জন্য E2 তড়িৎ প্রবল এই দিয়ে কাজ করছে। আমরা যদি এই কোণটা থিটা ধরি তাহলে এইটাও থিটা হবে, কারণ যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ। এইবার এই কোণটা থিটা হলে অনুরূপ কোণ এটাও থিটা, আবার এই কোণটা থিটা হওয়ার জন্য একান্তর কোণ এটাও থিটা। তাহলে E1 এর যদি আমরা এইদিকে একটা উপাংশ নিই সেটা হবে E1 cos θ, আর E2 ভেক্টরের যদি একই অভিমুখে থিটা কোণে এইদিকে উপাংশ নিই সেটা হবে E2 cos θ, আর এইদিকে উপাংশগুলো হবে E1 sin θ আর এইদিকে হবে E2 sin θ। যেহেতু E1 আর E2 মান সমান, ফলে এরা সমান এবং বিপরীতভাবে পরস্পরকে ক্যান্সেল করে, ফলে এখানে আমরা sin θ উপাংশগুলোকে আর বিবেচনা করব না। যেহেতু E1 cos θ আর E2 cos θ একই দিকে ক্রিয়া করছে, ফলে এই বিন্দুতে লব্ধি তড়িৎ প্রবল E এর মান হবে E1 cos θ প্লাস E2 cos θ। এবং যেহেতু E1 আর E2 মানটা সমান, তাহলে আমরা লিখতে পারি 2E1 cos θ। E1 এর ভ্যালুটা আমরা সাবস্টিটিউট করলাম 1/4πε0 কিউ বাই আর স্কয়ার প্লাস এল স্কয়ার, আর cos θ হচ্ছে থিটার সাপেক্ষে ভূমি হচ্ছে কত l, আর অতিভুজ হচ্ছে রুট ওভার আর স্কয়ার প্লাস এল স্কয়ার। করে আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে 1/4πε0 কিউ ইনটু 2l আর স্কয়ার প্লাস এল স্কয়ার ইনটু রুট ওভার আর স্কয়ার প্লাস এল স্কয়ার করলে হবে আর স্কয়ার প্লাস এল স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। আর এই কিউ ইনটু 2l কে আমরা আবার বসিয়ে দিতে পারি তড়িৎ দ্বিমেরু ভ্রামক p। তাহলে এই হলো তড়িৎ দ্বিমেরু অক্ষের লম্ব সমদ্বিখণ্ডক উপর কোন বিন্দুতে তড়িৎ প্রবাহের রাশিমালা। এইবার একটা জিনিস এখানে উল্লেখযোগ্য, এখানে যে তড়িৎ প্রবাহটা কাজ করছে খেয়াল করে দেখো, এটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক ভেক্টরটা কিন্তু বিপরীত অভিমুখে, অর্থাৎ অক্ষের উপর তড়িৎ প্রবাহ ছিল তড়িৎ দ্বিমেরু ভ্রামক ভেক্টর যেদিকে ক্রিয়া করবে সেদিকে, কিন্তু অক্ষের লম্ব সমদ্বিখণ্ডকের উপর তড়িৎ প্রবাহ কিন্তু সর্বদা তড়িৎ দ্বিমেরু ভ্রামক ভেক্টরটা যেদিকে ক্রিয়া করবে তার বিপরীত অভিমুখে ক্রিয়া করবে। এখানে আমরা স্পেশাল কেস করব যে r যদি l এর থেকে অনেক অনেক বড় হয় তাহলে r স্কয়ার l স্কয়ার থেকে অনেক বড় হবে, তাহলে r স্কয়ার প্লাস l স্কয়ার এই টার্মটাকে আমরা প্রায় কি লিখতে পারি r স্কয়ার। তাহলে এখানে আমরা যদি r স্কয়ার প্লাস l স্কয়ারকে প্রায় r স্কয়ার লিখি তাহলে এখানে দাঁড়াচ্ছে 1/4πε0 p বাই r। এবার একটা উল্লেখযোগ্য বিষয় দেখো, যখন তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর বহু দূরত্বে তড়িৎ প্রবাহ রাশিমালা নির্ণয় করেছিলাম সেটা এসেছিল E নিয়ারলি ইকুয়াল টু 1/4πε0 2p বাই r কিউ। আর যখন লম্ব সমদ্বিখণ্ডকের উপর তড়িৎ প্রবাহ নির্ণয় করলাম সেটা হলো 1/4πε0 p বাই r। অর্থাৎ আমরা বলতে পারি তড়িৎ দ্বিমেরুর অক্ষ বরাবর একটা নির্দিষ্ট দূরত্বে গেলে আমরা লম্ব সমদ্বিখণ্ডক বরাবর একটা নির্দিষ্ট দূরত্বে গেলে যে তড়িৎ প্রাবল্য পাবো অক্ষ বরাবর একই দূরত্বে গেলে তার দ্বিগুণ প্রাবল্য পাওয়া যায়। অর্থাৎ তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র অনেক বেশি শক্তিশালী হয় লম্ব সমদ্বিখণ্ডকের ক্ষেত্রে চাইতে। এবার আমরা করব সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা, সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয়। এর আগে আমরা যেটা করলাম তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয়, দ্বিতীয় করলাম তড়িৎ দ্বিমেরুর অক্ষের লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয়। কিন্তু এবার আমরা যে বিন্দুতে তড়িৎ প্রবাহ নির্ণয় করবো সেটা অক্ষের উপর না বা লম্ব সমদ্বিখণ্ডকের উপর না, সেটা হচ্ছে যে কোনো একটা বিন্দু। ছবিতে এখানে আমি ধরে নিয়েছি একটা তড়িৎ দ্বিমেরু আছে, যার তড়িৎ দ্বিমেরু ভ্রামক ভেক্টরটা আমরা জানি ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধান দিয়ে ক্রিয়া করে। আমি এখানে তড়িৎ দ্বিমেরুটা আঁকিনি, বরং তার মধ্যে তার তড়িৎ দ্বিমেরু ভ্রামক ভেক্টরটা গেছি যেটা মাইনাস আধান থেকে প্লাস আধান দিকে ক্রিয়া করছে। তাহলে এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর অক্ষ, এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর অক্ষের লম্ব সমদ্বিখণ্ডক। এই এ হচ্ছে একটা যে কোনো বিন্দু, আমরা সিম্বলটা আগের মতই রেখেছি, তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে এখানেও ধরেছি এই বিন্দুর দূরত্ব হচ্ছে r, আর এই রেখাটা ধরে নিচ্ছি তড়িৎ দ্বিমেরুর অক্ষের সঙ্গে কত কোণ করছে থিটা। অর্থাৎ এ বিন্দুর এখানে আমরা পোলার স্থানাঙ্ক ব্যবহার করেছি আর থিটা পোলার স্থানাঙ্ক। এইবার প্রথমে আমাদের যেটা প্রবলেম হবে, আমরা কেবলমাত্র দুটো অবস্থানে তড়িৎ প্রবলেম নির্ণয় শিখেছি, অক্ষের উপর লম্ব সমদ্বিখণ্ডকের উপর, কিন্তু এখানে দেখা যাচ্ছে এ বিন্দুটা তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরও নাই বা লম্ব সমদ্বিখণ্ডকের উপরও নাই। সুতরাং আমরা প্রথমে কি করবো এটা আমাদের বুঝতে একটু অসুবিধা হবে। এই জন্য আমরা জানি তড়িৎ দ্বিমেরু ভ্রামক একটা ভেক্টর, আর ভেক্টরকে দু উপাংশে বিভাজন করাই যায়। এই জন্য আমরা প্রথমে কি করছি, তড়িৎ দ্বিমেরু ভ্রামক যে ভেক্টর পিটাকে দুটো উপাংশে বিভাজন করছি। এই দিক বরাবর উপাংশ ধরলাম p1 আর এই দিক বরাবর উপাংশ ধরলাম হচ্ছে p2। এইবার যেহেতু p1 টা p এর সঙ্গে থিটা কোণে আনত, সুতরাং এখানে p1 উপাংশের মান হবে p cos θ, আর অপর উপাংশ যে p2 সেটা হচ্ছে কত হবে p sin θ। এইবার দেখো তোমার জিনিসটা নাগালের মধ্যে চলে আসছে। কেন? এখন দেখা যাচ্ছে যে p1 উপাংশ দেখো অক্ষের উপর এ বিন্দু, আর অক্ষের উপর আমরা তড়িৎ প্রবাহ নির্ণয় শিখেছি, আর একইভাবে p2 উপাংশ দেখো অক্ষের লম্ব সমদ্বিখণ্ডকের উপরে এ বিন্দু। সুতরাং এখন আমরা p1 উপাংশের জন্য এতে প্রাবল্য বের করতে পারবো, p2 উপাংশের জন্য এটা
প্রাবল্য বের করতে হবে, তারপর লব্ধি তড়িৎ প্রবল আমরা নির্ণয় করবো। এইবার প্রথমে আমরা দেখি P1 উপাংশের জন্য এই বিন্দুতে তড়িৎ প্রবল, এটা আমরা ধরে নিচ্ছি E1। এই যে P1 উপাংশের জন্য এই বিন্দুতে তড়িৎ প্রবল E1, আমরা জানি অক্ষের উপর তড়িৎ প্রবল ভ্রামকের দিকে হয়, সুতরাং P1 উপাংশের জন্য এখানে তড়িৎ প্রবল ভ্রামকের দিকে আসছে E1। আর E1 এর মান কত হবে, যেহেতু P1 উপাংশের অক্ষের উপর বিন্দুটা, সুতরাং প্রবলটা হবে 1/4πε0 2P1/r। যদিও আমরা এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি, আমরা ধরে নিয়েছি যে এই বিন্দুটা তড়িৎ বিন্দু থেকে অনেক দূরে অবস্থিত, সুতরাং স্পেশাল কেসে আমরা যেগুলো করেছিলাম সেই রাশিমালাটা এখানে কি করছি, ব্যবহার করছি। আর P1 এখানে সাবস্টিটিউট করলাম P cos θ। আর P2 উপাংশের জন্য এই বিন্দুতে তড়িৎ প্রবল ধরেছি E2। আর আমরা জানি অক্ষের লম্ব সমদ্বিখণ্ডের উপর তড়িৎ প্রবল ভ্রামকের বিপরীতে হয়, তাহলে এখানে P2 ভ্রামকের জন্য যে এখানে প্রাবল্য E2টা আসছে সেটা P2 ভ্রামকের কোন দিকে হবে, অপোজিটে। আর P2 উপাংশের জন্য এই বিন্দুতে তড়িৎ প্রবল হবে E2 = 1/4πε0 P2/r। আমরা জানি লম্ব সমদ্বিখণ্ডের উপর প্রাবল্য অক্ষের থেকে অর্ধেক হয়। আর P2 ভ্যালুটা এখানে বসিয়ে দিলে কত দাঁড়াচ্ছে, P sin θ/r। এইবার P1 আর P2 যেহেতু পরস্পর লম্ব, তাহলে E1 আর E2 পরস্পর লম্ব হবে, সুতরাং এই বিন্দুতে লব্ধি তড়িৎ প্রবল কত হবে, আমরা জানি দুটো লব্ধি ভেক্টর লম্ব ভেক্টর লব্ধি কত হয়, √a² + b²। তাহলে এখানে যে লব্ধিটা আমরা রেখেছি সামগ্রিক সূত্র অনুযায়ী, এই E এর মানটা হবে কত, √e1² + e2²। এবার e1² + e2² আমাদের বেশিরভাগটাই কমন চলে যায়, 1/4πε0 p এগুলো কমন চলে যায়, তাহলে এখানে দাঁড়াচ্ছে 2 cos θ² + sin² θ। এবার 2 cos θ² হচ্ছে 4 cos² θ, sin² θ কে লিখেছি 1 - cos² θ করে e কত দাঁড়াচ্ছে p/4πε0 * √1 + c cos² θ। তবে এটা সীমাটা তখনই প্রয়োগ করা যাবে যখন p এই বিন্দুটা তড়িৎ বিন্দু থেকে অনেক দূরে কি হবে, অবস্থিত হবে। এবার আমরা দেখব e এর অভিমুখটা নির্ণয় করব। আমরা জানি ভেক্টরের অভিমুখ নির্ণয় করতে হয় কি দিয়ে, কোণ দিয়ে। তো এইবার আমরা ধরে নিলাম e ভেক্টরটা E1 এর সঙ্গে ফাই কোণে আছে, তাহলে এই চিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি tan ফাই কত হবে, লম্ব বাইরে ইউজ করলে এটা হচ্ছে লম্ব, দ্যাট মিন্স হচ্ছে E2, আর ভূমি হচ্ছে কত E1, তাহলে tan ফাই হচ্ছে E2/E1। আর এখানে E2/E1 করলে দাঁড়াচ্ছে কত, P2/2P1। আর P2 আর P1 এর এক্সপ্রেশন যদি আমরা বসে দিই তাহলে দাঁড়াবে হচ্ছে হাফ tan θ। তাহলে tan ফাই হাফ tan θ, তাহলে ফাই ইকুয়াল টু হবে tan ইনভার্স হাফ tan θ। তাহলে এখান থেকে আমরা e এর অভিমুখটাকে কি করতে পারবো, নির্ণয় করব, আর এখান থেকে e এর আমরা মানটা নির্ণয় করতে পারবো। কিন্তু এটা তখনই প্রয়োগ করা যাবে, আবার বলছি, যখন ধরে নিতে হবে এই বিন্দুটা তড়িৎ বিন্দু থেকে অনেক দূরে অবস্থিত। এবার একটা মজার বিষয় দেখো, যে আমরা আগের যে দুটো অবস্থানে তড়িৎ প্রবল নির্ণয় করা শিখলাম, আমরা একটু বুদ্ধি প্রয়োগ করলে এখানেও কিন্তু ওই প্রাবল্যগুলো আমরা নির্ণয় করতে পারি। বলতো এই এ বিন্দুটা যদি এই তড়িৎ বিন্দুর অক্ষের উপর হতো, দ্যাট মিন্স এইখানটায় হতো, তাহলে থিটাটা কমে কত হতো, 0 ডিগ্রি। তাহলে এ বিন্দু অক্ষের উপর অবস্থিত হলে থিটাটা 0 হয়ে যাবে, ফলে থিটা যদি 0 হয়ে যায় তাহলে cos 0 হলো তো 1, ফলে এটা কত দাঁড়াবে 1/4πε0 2p/r। এবং খেয়াল করে দেখো তোমরা অলরেডি অক্ষের লম্ব সমদ্বিখণ্ডের উপর বহু দূরে প্রাবল্য অলরেডি পড়েছো 1/4πε0 2p/r। আর এই বিন্দুটা যদি এই তড়িৎ বিন্দুর অক্ষের লম্ব সমদ্বিখণ্ডের উপর চলে আসে, তাহলে থিটা ভ্যালু হয়ে যাবে কত, 90 ডিগ্রি। ফলে এখানে আমরা যদি cos 90 ভ্যালু কত জানি, 0, ফলে এখানে বসানো দাঁড়াচ্ছে 1/4πε0 p/r। অর্থাৎ অক্ষের আর অক্ষের লম্ব সমদ্বিখণ্ডের উপর বহু দূরে যে তড়িৎ প্রবল আমরা আগে নির্ণয় করেছিলাম, এই জেনারেল রাশিমালা থেকে ওগুলো আবার কি করা যায়, নির্ণয় করা যায়। মাস্টারমশাই, তাহলে আজকে আমরা যেটুকু ছেলে মেয়েদের পড়ানো হলো, তার মধ্যে ছেলেমেয়েরা কীরকম ভাবে প্রস্তুত করবে এই চ্যাপ্টারটার উপরে একটু আলোচনা করলে ভালো হয়। আচ্ছা, আমরা এখানে তো অনেকটা দুজনে দুটো পার্টে আলোচনা করলাম। আমি যে প্রথম পার্টটা পড়িয়েছি সেই পার্টটা তোমরা আগে ভালোভাবে পড়বে, ওখান থেকে এমসিকিউ কোয়েশ্চেনের জন্য প্রিপারেশন নেবে, ইউনিটগুলো খুব ভালো করে দেখবে, তার সিজিএস এবং এসআইএফও কী হয়, এবং আমি যে পড়ালাম যে কুলম্বের সূত্রের ভেক্টর রূপটা সেটা খুব ভালো করে পড়বে, সেটা পরীক্ষায় আসে। এবং রঞ্জনবাবু বিস্তৃতভাবে যে ডাইপোলটা পড়ালেন বা ডাইপোলের মোমেন্ট পড়ালেন, টর্ক পড়ালেন, এবং ডাইপোল ওখানে করতে গিয়ে তিনি যে ডেরিভেশনগুলো করলেন সেগুলো তোমরা খুব ভালোভাবে করবে, সেগুলো 3 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে কিন্তু ওগুলো আসে। আর এইভাবে তোমরা যদি মোটামুটি প্রিপারেশন নাও তাহলে দেখবে যে ফর্মুলাগুলো তোমরা পেলে সেই ফর্মুলাগুলো খুব ভালো করে করলে নিউমেরিক্যাল প্রবলেমের ক্ষেত্রে তোমাদের ওই ফর্মুলাগুলো সব হেল্প করবে, তোমরা নিউমেরিক্যাল প্রবলেমগুলো বইয়ের মধ্যে যেগুলো দেওয়া আছে সেগুলোকে সলভ করবে। আর আজকে যে বিষয়গুলো পড়ানো হলো, যত সর্বভারতীয় পরীক্ষা আছে, সে নিট হোক, WBG হোক, IIT হোক বা আমাদের HSC হোক, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই জিনিসগুলো কাজে লাগবে এবং সারা জীবন কাজে লাগবে। সুতরাং এগুলোকে ভালোভাবে অবশ্যই প্র্যাকটিস করবে এবং MCQগুলোকে অবশ্যই সলভ করবে। তাহলে আজকের মতো আমাদের পাঠদানটা এখানেই শেষ হলো। ছেলে মেয়েদের যদি কোনো অসুবিধা থাকে তোমাদের এই বিষয়ের উপর, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তোমরা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের কোয়ারিজ বা যা প্রশ্ন থাকে সেটা জিজ্ঞেস করবে। এবং তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এটাই আমাদের আশা। আজকের মতো এখানেই শেষ হলো। নমস্কার। নমস্কার।